সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির 40তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মুকুলের মুখটা ভারী বিষণ্ণ দেখাচ্ছে। পরি যখন কাগজের দায়িত্ব নিতে চাইছে তখন কাগজ বের হবেই, কিন্তু যদি নামটাই বাতিল হয়ে যায় তবে আমরা এতে নেই। আমরা দুজনে যে করে পারি 1-1.5 ফরমার কাগজ হলেও বের করব, এবং তার নাম রাখবো চৈতালি। আমাকে উঠতে দেখে পরি বলল, তুমি যে বললে নাম ঠিক করে ফেলেছ, নামটা বলবে তো? মুকুল চুপচাপ। অন্ধকার ঘনিয়ে আসছে, সাঁঝ লেগে গেছে কখন। চারপাশের আলোকোজ্জ্বল শহরের এই নিরিবিলি মাঠে বসে সে যেন একা একা আকাশের তারা গুনছে। বললাম তো, আমাদের ইচ্ছে কাগজের নাম চৈতালি রাখি। বাহ, সুন্দর নাম। সুধীনদা, তুমি কি বলো? খারাপ না। নিখিল বলল, এরা দুজনেই খেপা আছে, চটিয়ে লাভ নেই। পরিরও যখন পছন্দ, চৈতালি নামই থাকুক। রাত বাড়ছে। পরি বলল, টাকার জন্য ভাবতে হবে না, 8-10টা বিজ্ঞাপন জোগাড় হয়ে যাবে, ওতে কাগজের খরচ উঠেও কিছু থাকবে। এখন দয়া করে লেখাগুলি তোমরা দিয়ে দাও, আমি যাচ্ছি। পরি উঠে দাঁড়ালো, আমরাও সবাই উঠে দাঁড়ালাম। পরি এই প্রথম আমাদের আড্ডায় এসেছে। পরির সম্মানার্থে যেন আমাদেরও এবার আড্ডা ভঙ্গের দরকার। আমার ভাঙা সাইকেলখানায় পা রেখে যাবার সময় পরিকে কাছে ডাকলাম। কাছে এলে বললাম, তুমি আর আমাদের বাড়ি যাবে না। কেন? পরি কেমন বিস্ময়ের গলায় কথাটা বলল। গেলে অপমানিত বোধ করব, মনে রেখো। তারপরও বলতে পারতাম, আগে বাবার ছিল দীনেশবাবু, এখন মিলের ম্যানেজার ভূপাল চৌধুরী। বিপদে আপদে কিংবা পারিবারিক সম্মান রক্ষার্থে তখন দীনেশবাবুর দোহাই। দীনেশবাবুকে চেনেন না? ঢাকার এত বড় জমিদার, আমি তার সেরেস্তার লোক, কত বড় কথা। এখন এসে দাঁড়িয়েছে মিলের ম্যানেজারে। আমার ভয়, পড়ে গেলে বাবা যে দেশ বাড়িতে গোমস্তা ছিলেন সেটাও না প্রকাশ হয়ে পড়ে। বলে ফেলেন যদি, আমরা দেশে তো মা এমন ছিন্নমূল ছিলাম না। ঘর বাড়ি জমি জমা, তারপর জমিদার বাড়িতে আদায়ের কাজ, কত কিছু ছিল। কারণ আমার বাবার কাছে কিছুই হেলা ফেলার নয়। ম্যাট্রিক পরীক্ষায় এক বিষয়ে পাশ করতে পারিনি, কম্পার্টমেন্টাল পেয়েছি, তাতে আমি দমে গেলেও বাবা দমেননি। বলেছিলেন, 10টা বিষয়ের মধ্যে 9টা বিষয়ে পাশ কি সোজা কথা? জীবনে কে কবে সব বিষয়ে পাশ করে? বুঝলে পড়ি, পিলু 10টা বিষয়ের মধ্যে 9টা বিষয়ে পাশ করেছে। সুতরাং এহেন বাবাটি পরীর কাছে তার পুত্র গৌরব শেষ পর্যন্ত কোথায় কতদূর নিয়ে যাবে কে জানে। আমি কম্পার্টমেন্টালে পাশ, এটা পড়ি জানলে আমার যে মাথা কাটা যাবে। তার ভালো মানুষ বাবাটিকে আমি বোঝাই কি করে? পড়ি কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপর দুম করে বলে বসল, আমি যাব। আমি গেলে তোমার অপমান, সেটা দেখি কত দূর। বলেই সে বেগে সাইকেলে উঠে টাউন হলের রাস্তায় উঠে গেল। পরীকে আর দেখা গেল না। অন্ধকারে আমি একা। পরি আমার সঙ্গে কথা বলছে বলে মুকুল কাছে আসছে না। পরি চলে যেতেই সে এসে বলল, পরি চলে গেল? আমি বললাম, না, চলে যায়নি, আবার যাবে বলে গেল। পৃথিবীতে কি যে দারুণ দাবদাহ ক্রমে টের পাচ্ছি। বড় হওয়ার এই সংকট থেকে কি করে পরিত্রাণ পাবো জানি না। বাড়ি ফিরে যেতে হয়, যাই। কেমন ক্রমে স্বার্থপর হয়ে উঠছি। আগেকার সম্পর্কগুলি ক্রমে কেমন আলগা হয়ে যাচ্ছে। বাড়িতে একদম মন টেকে না, কেমন উড়ো স্বভাব গড়ে উঠছে আমার মধ্যে। পরি যখন বলেছে যাবে, সে যাবেই। আমরা দুজনে সাইকেলে চড়ে কারবালার রাস্তার দিকে যাচ্ছি। মুকুল আমাকে রেললাইন পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসে। অবশ্য রেললাইনের গুমটি ঘরটির কাছে এলে আমাদের মনে হয় এখনো ফেরার সময় হয়নি। ফিরে কি বা করব? ফিরলেই দেখব বাবা বসে আছেন জলচৌকিতে, মা দরজায় ঠেস দিয়ে। আমি না ফিরে গেলে যে মা খাবে না, মা জেগে থাকবে, এটা যেন আর কোনো ব্যাপারই না। বরং মা আমার জন্য জেগে থাকে বলে রাগ হয়, মা বাবা খেয়ে নেয় না বলে রাগ হয়। ওদের জন্যই আমার দেরি করা চলে না। মনটা উসখুস করে। মুকুলের অনুরোধ আমি রাখতে পারি না।
এই, আর একটু বসো না। এমন বললে কেন জানি উঠতে ইচ্ছে হয় না। আশ্চর্য সব স্বপ্নের মধ্যে আমরা কাছাকাছি মানুষ। আমাদের স্বপ্নের কথা কেউ জানে না, আমরা নিজেরাও জানি না সে স্বপ্নটা কি। যেখানে পরীরা ঘুরে বেড়ায়, চৈতালিরা জানালায় দাঁড়িয়ে থাকে, সমবয়সী সব যুবতীরা তাড়া করছে আমাদের, এটুকু শুধু বুঝতে পারি। ওদের নিয়ে আমরা কতদূর যেতে পারি জানি না। শেষ পর্যন্ত তো সেই মা বাবা এবং জীবনে এত সব উদ্বেগের শরিক। যেমন আমার মা বাবা এখনো জেগে বসে আছেন। মুকুল বলল, কি ব্যাপার, একেবারে চুপ মেরে গেলে? না, ভাবছি। কি ভাবছ? আচ্ছা, পরী কেন যাবে? গেলে কি হয়? তুমি এই নিয়ে কেন মাথা গরম করছো বুঝি না। পরী তোমাকে ভালোবাসে। দোষ ভালোবাসা? ও আসলে আমাকে অপমান করতে চায়। তুমি একদম পরীর কথা বলবে না। মুকুল বুঝতে পারে কোথায় আমার লেগেছে। আমরা গুমটি ঘরের কাছাকাছি এসে গেছি। এদিকটায় খুবই নির্জন, বড় বড় সব রেইন ট্রি রাস্তার দুপাশে। দু একজন সাঁওতাল বাদুর ধরার জন্য গাছের নিচে ওত পেতে বসে আছে, হাতে সরু লম্বা বাঁশ, বাঁশের ডগায় পাখি ধরার খাঁচা। সামনে ঘাসের একটা চটি মতো আছে। গরমকাল বলে সাপখোপের উপদ্রব। টর্চ জেলে মুকুল এগিয়ে গেলে বললাম, আজ আর বসবো না, চলি। গিয়ে তো মুখ ভার করে মেসোমশাইকে এক চোট নেবে। আচ্ছা, তুমিই বলো, বাবার কি দরকার বলার ম্যানেজার আমাদের আত্মীয় হয়? তুমি জানো, এই যে যাই, একদিন বলে না মাস্টারমশাই আপনার চা। পড়াই আর দেখি আমার সামনে দিয়ে চা জল খাবার যাচ্ছে বসার ঘরে। সব বন্ধুবান্ধব ম্যানেজারের, ক্লাবের মেম্বার, শহরের এসডিও, পুলিশ সাহেব, কত সব মহামান্য ব্যক্তি যে আসেন সকাল সন্ধ্যায়। নিজেকে তখন এত ছোট মনে হয় যে সব ভাঙচুর করে বেরিয়ে পড়তে ইচ্ছে হয়। সেই লোকটাকে আত্মীয় বলে পরিচয় দিতে আমি লজ্জা বোধ করি। আর দেখো, বাবা পরীকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন। বলো, মাথা গরম হবে না? মুকুল পাজামা পাঞ্জাবি পরে আছে, আমি পরেছি প্যান্ট শার্ট। বাড়িতে ঘটি গরম করে একই জামা প্যান্ট ইস্ত্রি করে নিই। মুকুলের জামা প্যান্ট ধোপা বাড়ি থেকে ধুয়ে আসে। আমার পাশে যেন কাউকেই মানায় না। এরা যে কেন আমাকে এত কাছের ভাবে, সে শুধু কলেজ ম্যাগাজিনে আমার লেখা অসাধারণ কবিতার জন্য কি? হবু সব কবি মহলে এই নিয়ে বেশ একটা আলোড়ন চলছে। মুকুলকে বললাম, কাগজটা বের করা না পর্যন্ত শান্তি পাচ্ছি না। মুকুল বলল, আমিও না। কিন্তু আমাকে যে দেখছি কবিতাই লিখতে হবে। কবিতাই লেখো না, কলেজ ম্যাগাজিনে তো তুমি দারুণ লিখেছিলে। পরী সবাইকে বলেছে আমার আবিষ্কার। পরীর এই নিয়ে একটা গর্ব আছে। তাহলে কবিতাই লিখছি। তবে শোনো, মুকুলের পাশাপাশি হাঁটতে হাঁটতে বললাম, তুমি দয়া করে পরীকে বলবে। কি বলবো? না, এই মানে পরী না হলেও চলছে না, কি যে করি। আচ্ছা, পরী খুব একগুঁয়ে না? সে তো তুমি আমার চেয়ে পরীকে ভালো চেনো। কিন্তু পরীকে আমি ঠিক বুঝতে পারি না। এতদিনেও ঠিক জানি না পরী আমার কাছে কি চায়। তবে পরী যখন দায়িত্ব নিয়েছে, তখন মনে হয় পত্রিকাটি আমাদের সত্যিই বের হবে। বের করতেই হবে। বের না করলে ইজ্জত থাকবে না। চৈতালি জেনে গেছে আমরা কাগজ বের করছি। ঠাট্টা করে বলেছে তাহলেই হয়েছে। মেয়েদের পেছনে ঘুরঘুর করা যাদের স্বভাব, তারা বের করবে পত্রিকা। আমাদের চরিত্রে নাকি দৃঢ়তা নেই। কে বলল? অবাক হয়ে আমি বললাম, অপু। মানে প্রণবের প্রণয়ী? সেই রানী। প্রণব আমায় বলেছে কেউ যেন জানতে না পারে। চৈতালির দিদিরা মনে করে আমরা সব উচ্ছন্নে যাওয়া ছেলে, আমাদের দিয়ে কিছু হবে না। কাগজ বের করছি শুনে কি হাসাহাসি। নিতার দেওরটার মাথা খারাপ আছে বলেছে, আর সঙ্গে যে থাকে তার তো আরও বেশি। আমরা নাকি লালু ভুলু। পরীকে আমাদের মুখ্যী রানী বলেছে। আচ্ছা। অন্ধকারেও দেখলাম মুকুল গম্ভীর। চৈতালি প্রসঙ্গে আর বেশি কথা বলা ঠিক হবে না। আমাদের তো আরও সংকট সামনে। পরীক্ষার রেজাল্ট কি হবে কিছুই জানি না। রেজাল্ট বের হতেও খুব বেশি দেরি নেই। পাশ করতে পারবো কি পারবো না তা নিয়েও সংশয়।
যদি ফেল করি তখন কি হবে? টিউশন কি তখনও চালিয়ে যেতে পারবো? একজন ফেল ছাত্রের পক্ষে ম্যানেজারের 2 মেয়েকে পড়ানো কি যে মর্মান্তিক হাড়ে হাড়ে টের পাচ্ছি। শেষ পর্যন্ত বাবার 1 মণ চালের আয়টা যাবেই। তার আগে কাগজটা বের করতে পারলে বেশ হবে। ফেল করলে আমাদের কার কি মতি হবে কে জানে। তবে পাস করবেই। সে 2 বিষয়ে লেটার পাওয়া ছাত্রী, আমার মতো কম্পার্টমেন্টালে পাস নয়। ওর সায়েন্স, আমার কমার্স। পরিচয় কালীবাড়ির সূত্রে। কলেজে সে আমাকে কখনো দেখেছে, প্রথম আলাপে বিশ্বাসই করতে পারেনি। নিখিল, মুকুল এরা আমাকে তবু 20 শতাব্দীর বিদ্যাসাগর ভাবে। সেটা যে পাণ্ডিত্যের জন্য নয়, বরং আমার কিছু আচার নিষ্ঠা এবং বাড়িতে খালি গায়ে পৈতা ঝুলিয়ে ঘুরে বেড়ানোর জন্য, সেটা বুঝতে কষ্ট হয় না। আমাকে বিদ্যাসাগর বলে ওরা আনন্দ পায়। আমিও ওদের এক একজনের নাম দিয়ে ফেলেছি। যেমন মুকুলকে আমরা ডাকি বিহারীলাল। তার কাব্যে নাকি বিহারীলালের প্রভাব আছে। সুধীনবাবু আমাদের একালের মোহিতলাল। দেখা হলেই সম্ভাষণ। এই যে মোহিতলাল মশাই, আধুনিক গদ্যরীতি সম্পর্কে আর কিছু ভাবলেন? আসলে আমরা সামনের এক গভীর কুয়াশার দিকে হেঁটে যাচ্ছি, কিংবা প্রহেলিকা বলা যায়। সংসারে যে নিশ্চিত আয়ের খুব দরকার হয়ে পড়েছে বুঝতে পারি। এমন অনিশ্চয়তার মধ্যে বড় হওয়া কত কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাই বোনগুলো বড় হয়ে যাচ্ছে, তাদের পরবার মতো ভালো জামা কাপড় পর্যন্ত নেই। বললাম, জামাইবাবু আর কিছু বললেন? হবে, সার্কুলার এলেই তুমি অ্যাপ্লাই করবে, হয়ে যাবে মনে হয়। বাড়ি থেকে দূরে হবে না তো? কাছাকাছি কোনো স্কুলে দিতে বলবো। ছর্তি বলেছে বিলুটার জন্য কষ্ট হয়। মুকুলের ছর্তির আমার জন্য কষ্ট হবারই কথা। বিকেলবেলায় একবার ছর্তির বাসায়ও আমরা রাউন্ড দিয়ে আসি। অনেক দিন গেছে ছর্তির বাসায়ও আমাকে মুকুলকে থাকতে হয়েছে। জামাইবাবুর ট্যুর থাকে, মাঝে মাঝে রাতে তার ফেরা হয়ে ওঠে না। তখন আমাকে আর মুকুলকে ছর্তির বাড়িতে রাত কাটাতে হয়। আমার জন্য সেদিন ছর্তি বেশ ভালো মন্দ রান্না করে রাখে। আমরা খেয়ে পরিতৃপ্ত হলে ছর্তি খুব খুশি হয়। সুতরাং আমার জন্য ছর্তির কষ্ট হতেই পারে। ছর্তি নাকি বলেছে আর কারো না হলেও যেন বিলুর কাজটা হয়। সুতরাং সার্কুলার এলে আমার চাকরি হয়ে যাবে, এই একটা আশায় বুক বেঁধে আছি। তখন আর কে যায় টিউশনি করতে? 80 টাকা মাইনে, ভাবা যায়? বাবার হাতের কাছে স্বর্গ ঝুলে আছে, বাড়ি গেলেই টের পাই। আমার চেয়ে বাবার বেশি উদ্বেগ এ ব্যাপারে। বাড়ি গেলেই বলবে, মুকুল কিছু বলল? কিছু বলল মানে চাকরির কথা জানতে চান। বাবা তখন এমন নিরুপায় চোখ নিয়ে তাকিয়ে থাকেন যে তাকে নিরাশ করতে কষ্ট হয়। বলি, হবে, সার্কুলার এলেই হয়ে যাবে। রাত বাড়ে, আকাশে নক্ষত্র ফুটে থাকে, গাছপালা কেমন অন্ধকারে নিথর। সোজা পাকা সড়ক চলে গেছে। আগে এই বাদশাহী সড়কটা ছিল খোয়া বাঁধানো, এখন সরকার থেকে পিচ ঢেলে পাকা করে দেওয়া হয়েছে। রাস্তাটা গেছে লালবাগের দিকে। রেলগুমটি পার হলে দুদিকে দুটো সড়ক। কারবালা দিয়ে গেলে রাস্তা সংক্ষিপ্ত হয়, কিন্তু বড় বন জঙ্গলের ভেতর দিয়ে কবরখানা পার হয়ে রাস্তাটা আমাদের বাড়ির দিকে চলে গেছে। আগে কালীবাড়ি থাকতে রাস্তায় কতবার গেছি। ইটের ভাটা পার হয়ে, নবমী বুড়ির কুঁড়ে ঘর পার হয়ে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা মাঠ ভাঙলে আমাদের বাড়ি। দিনের আলোয় সাহস পেলেও রাতে ওই রাস্তা ধরে একা যেতে ভয় করে। বাদশাহী সড়ক ধরে যাবারও একটা ল্যাটা আছে। সড়ক থেকে নেমে পুলিশ ট্রেনিং ক্যাম্পে ঢুকে যেতে হয়। রাত বেশি হলে সিপাই হল্ট বলে চিৎকার করবেই। তখন আমাকে বলতে হয় আমি পিলুর দাদা। ব্যাস, এই যে কথা পিলুর দাদা, এতেই হয়ে যায়। পিলুর খ্যাতি সর্বত্র। তারপরেই ট্রেনিং ক্যাম্পের আরমারি পার হলে মাঠ, মাঠে কাঁটাতারের বেড়া। মাঠে নামলেই আমাদের পাড়াটা চোখে পড়ে। বেড়ার গেট পার হলে দেখতে পাই লম্ফ জ্বলছে ঘরে ঘরে। অন্ধকার রাতে এগোনো কঠিন, গাছপালার ছায়ায় নিজেকে পর্যন্ত দেখা যায় না। তবু পথটা এত চেনা যে যেতে কোনো কষ্ট হয় না। কুকুর বেড়াল কিংবা মানুষের গায়ে যেন না পড়ে, সেজন্য অনবরত ক্রিং ক্রিং বেল বাজায়।
যারা আছে তাদের সরে যেতে বলি। বাবা মা, এমনকি পিলু দূর থেকেই তখন টের পায় তার কলেজে পড়া দাদাটি ফিরছে। দেশের জন্য আর কারো তেমন কোনো মায়া মমতা নেই, যেন চলে এসে আত্মরক্ষা করা গেছে এবং মান মর্যাদা বিপন্ন হবার আর ভয় নেই। আমাদেরও আজকাল আর মনে হয় না আমরা ছিন্নমূল, বরং এই যেন আমাদের দ্বিতীয় জন্মভূমি। এমনকি কোথাও গিয়ে আজকাল আর ভালোও লাগে না। বাড়িতে মন টেকে না সে অন্য কারণ। যদি কাজ হয় বাড়ির কাছে হলে ভালো হয়। বাড়ির কাছে না হলে কাজটা নেওয়া ঠিক হবে কি? কারণ এই বাড়িঘরের সঙ্গে বাবার মতো আমিও এক গভীর মায়ায় জড়িয়ে গেছি। বাড়ির গাছপালা, সাইকেলে চেপে উধাও হওয়ার মধ্যে কি যে গভীর এক আনন্দ খুঁজে পাই। কাজটা দূর হলে বাড়ির সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যাবে। মনে হয় বাড়ি ছেড়ে বেশি দূর কোথাও গিয়ে থাকতেই পারবো না। আর এই হেন বাড়িতে পড়ি এসে আমাকে কিছুটা বিপদে ফেলে দিয়েছে। বাবার সঙ্গে কথা কাটাকাটি থেকে মান অভিমান জন্মাতে কতক্ষণ। বাড়িতে ঢোকার মুখে এসব ভাবছিলাম। বাড়ি ফিরে দেখি মা বাবা শুধু জেগে নেই, সবাই জেগে বসে আছে। এত রাতে এমন তো হয় না। সাইকেল তোলার সময় পিলু বলল, জানিস দাদা, আজ নাকি সুন্দর একটা মেয়ে আমাদের বাড়ি এসেছিল সাইকেলে চেপে। এসেই বলল বিলু আছে। আমি গম্ভীর হয়ে আছি। পিলুর সব বিষয়ে কৌতূহল একটু বেশি। বলল, মেয়েটা তোর সঙ্গে পড়ে বলল। মিছে কথা বলেছে। বাবা বোধহয় ও ঘর থেকেই শুনতে পেয়েছেন কথাটা। পুত্রের সঙ্গে এমন এক আধুনিকার পরিচয় আছে ভাবতেই বোধহয় বাবার বুক গর্বে ভরে গেছে। বাবা বললেন, মেয়েটি আচরণে বড় লক্ষ্মীমতী। মৃন্ময়ী তোমার সঙ্গে পড়ে বলনি তো? আমার সঙ্গে পড়বে কেন? মৃন্ময়ী তো তাই বলল। আমাদের কলেজে পড়ে। সে একই কথা। বাড়িটা দেখে কি খুশি। বলল, কি সুন্দর বাড়ি, একেবারে আশ্রমের মতো মেসোমশাই। বাড়িটা আশ্রমের মতো বললে বাবা খুব খুশি হন। তা কিছুটা আশ্রমের মতোই বলা যায়। পরি বাবাকে খুশি করার জন্য বলেনি। রাস্তার ধারে বড় একটা আমলকি গাছ, পাশে স্থলপদ্ম, শ্বেতজবা, রাঙা জবা, অতসী, অপরাজিতা এবং গৃহদেবতার পূজার জন্য যত রকমের ফুলের দরকার বাবা বাড়িটার সামনে সবই লাগিয়েছেন। গাছগুলির যে পরিচর্যা একটু বেশি বেশি বাবা করে থাকেন দেখলেই টের পাওয়া যায়। এক পাশে একটু আলগা জায়গায় গোয়াল ঘর, দক্ষিণের ভিটেতে একটা বাছারি ঘর। বাবা একটা কাঠের টেবিলও বানিয়েছেন। আরও একখানা চেয়ার বানাবার পরিকল্পনা আছে। আমার কাজ হয়ে গেলে এসবে তিনি হাত দেবেন। মার রান্নাঘরটি খুব ছোট, মেটে হাঁড়ি কলসিতে ঘরটা ভর্তি। সংসার করতে গেলে কত কিছুর দরকার হয় মার রান্নাঘরে গেলে টের পাওয়া যায়। খড়কুটো থেকে আরম্ভ করে বাবা সব সংগ্রহ করে রেখেছেন। বর্ষায় এসবে হাত দেওয়া হবে। গ্রীষ্মে রান্নার জন্য জ্বালানি। বাড়ির গাছপালার ঝরা পাতাই যথেষ্ট। গাছের নিচ থেকে শুধু ঝাঁট দিয়ে তুলে আনা। পরিমার রান্নাঘরটি না দেখে গেছে আমার মনে হয় না। মার গলা পেলাম। আমি ঘরে ঢুকেই সাইকেল তুলে চুপচাপ আমার তক্তপোষে বসে আছি টের পেয়েছে। ঘরের টেবিলে হারিকেন জ্বলছে। আমার আর কোনো সাড়া শব্দ নেই। মায়া দৌড়ে ঘরে ঢুকে বলল, মিমিদি কি ভালো, আমাকে থুতনিতে ধরে আদর করল। ভিতরে ক্ষোভ রয়েছে, অথচ বোনটার নিষ্পাপ চোখ আমাকে কেমন সহজ করে তুলেছে। বললাম, এত রাত অবধি জেগে আছিস, কি ব্যাপার? মিমিদি বলেছে আবার আসবে। আমার হাত খালি দেখে বলেছে তোমাকে সুন্দর কাঁচের চুড়ি এনে দেব। আমাকে একটা পুঁতির মালাও দেবে বলেছে। মায়ের হাতে একগাছা করে পেতলের চুড়ি আছে। সেই কবে একবার রাজবাড়ির রাস থেকে মা কিনে দিয়েছিল। রাজবাড়ির রাসমেলায় মার সঙ্গে মায়া গিয়েছে। আমরাও যাই রাসমেলায়। তবে আমি পাড়ার সুবোধ তাফুকে সঙ্গে নিয়ে যেতে পছন্দ করি। মা বাবার সঙ্গে কিংবা ছোট ভাই বোনদের সঙ্গে নিয়ে যেতে কেন জানি লজ্জা হয়। রাস থেকে কাঁচের চুড়ি কিনবে মায়া বায়না ধরেছিল। পুঁতির মালা কিনতে চেয়েছিল, কিন্তু মা কিছুতেই রাজি হয়নি। টাকা পয়সার টানাটানি। মা বলেছিল পরে কিনে দেবে। মায়া মিমির আদর খেয়ে যদি আবদার করে থাকে
এই বিষয়টা মাথার মধ্যে কাজ করতে ক্ষোভের গলায় বললাম, তুই আবার চাসনি তো? মায়া চুপ করে থাকলো। মা ডাকছে, কি রে, হাত মুখ ধুয়ে নে, কত রাত করবি, খাবি না? আর খাওয়া, মিমি বাড়িতে এসে এইসব অভাব অনটনের মধ্যে আমরা বড় হচ্ছি টের পেয়ে গেছে। বললাম, খাবো না, খেতে ইচ্ছে করছে না। বাবা এবার আর ও ঘরের বারান্দায় বোধহয় চুপচাপ বসে থাকতে পারলেন না। বললেন, কি হয়েছে, খাবে না কেন, শরীর খারাপ? মিমি আবার আসবে বলে গেছে, বড় ভালো মেয়ে, সব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইল ও ঘরে কে থাকে। বললাম, ওটা ঠাকুর ঘর। বাবা বলে যাচ্ছেন, আমি শুনছি না, জামা প্যান্ট ছাড়ছি। একটা দড়িতে জামা প্যান্ট ঝোলানো থাকে। ধুতি টেনে নিলাম একটা, খালি গা, খুব ঘামছি। ঘরের জানালা ঝাঁপের, সামান্য হাওয়া ঢুকছে ঘরে। বাবা ঝাঁপটা আরো তুলে দিয়ে বললেন, মিমি নিজে শেকল খুলে ঠাকুর ঘর দেখল। চরণামৃত দিলাম। কি ভক্তিমতী মেয়ে, হাঁটু গেড়ে 2 হাতের অঞ্জলিতে চরণামৃত নিয়ে খেলো, বুকে মাথায় মাখল। আজকাল তো শহরের মানুষজনদের মধ্যে ঠাকুর দেবতার প্রতি কোনো নিষ্ঠা নেই। যা, খেয়ে নে। এবারে আর পারা গেল না। বললাম, আচ্ছা বাবা, আপনি কেন বলতে যান যে মিলের ম্যানেজার আপনার আত্মীয় হয়? বাবা কেমন যেন থতমত খেয়ে গিয়ে বললেন, কি হয়েছে তাতে? আত্মীয়কে অনাত্মীয় ভাবতে তোমাদের কষ্ট হয় না? এমনিতেই তো মানুষ আজকাল কেমন একা হয়ে যাচ্ছে। একা হয়ে যাওয়াটা সংসারের পক্ষে মঙ্গল নয়। সব মানুষই পরিচয় সূত্রে গাঁথা, তাকে ছিন্ন করতে হয় না। বেঁচে থাকার পথে এগুলো জরুরি। তোমরাও যে একদিন বড় হবে না কে বলতে পারে। তোমার আত্মীয় স্বজন তোমার পরিচয় দিলে তুমি খাটো হয়ে যাবে না তারা খাটো হয়ে যাবে? আমি জানি বাবার সঙ্গে কথা বলা বৃথা। এতে যে মানুষ মজা পেতে পারে বাবা বুঝতেই পারেন না। বাবার কোনো খোঁজ খবর নেয় না, এমনকি একবার আজ পর্যন্ত আমাদের পরিবার সম্পর্কে কোনো আগ্রহও প্রকাশ করেনি। এমনকি বাবার খুড়োমশাইটি তো আমাদের কলোনির লোক ভেবে তুচ্ছতাচ্ছিল্য করে। না হলে বলতে পারেন নাতনিকে, কলোনির ছেলে, লজ্জা কি, যেন মানুষ না। একজন উঠতি বয়সের কিশোরী একজন সদ্য যুবার দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পেতেই পারে, সেটাও খুড়োমশাইটির বিশ্বাস করতে কষ্ট। বললাম, মিমিকে আপনি চেনেন না, আমি চিনি। বাবা অত্যন্ত ভ্যাবাচাকা খেয়ে গেল কথাটাতে। বললেন, মিমির সঙ্গে তোমার দেখা হয়েছে? হয়েছে। সে কি আমাদের নিন্দা করেছে? না। তবে? তবে আবার কি, ওরা কত বড় লোক আপনি জানেন না। ম্যানেজার আত্মীয় বললে ও খুব আমাদের বড় মনে করবে না, আমরা যা আছি তাই থাকব। হ্যাঁ, যাই বলো, বড় সরল সাদাসিধে মেয়েটি। আমার বয়স হয়েছে, আমি দেখলে বুঝতে পারি কার মনে কি আছে। পরিচয় সূত্রে মিমি তোমার খুবই উপকারে আসতে পারে। এদেশে এসে আমরা আগেকার সব হারিয়েছি, এখন আবার নতুন করে আমাদের জীবন শুরু। যেখানে যেটুকু পাবে সবটাই গ্রহণ করবে, অবহেলা করা ঠিক না। হ্যাঁ, যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। তোমার সঙ্গে পড়ে মেয়েটি, তোমার প্রতি ওর টান আছে। বাবা কি তবে সব টের পেয়ে গেছেন? বলতে ইচ্ছে হলো, আচ্ছা বাবা, আপনি বোঝেন না কেন? এসব বড় ঘরের মেয়েদের এগুলি এক ধরনের মজা। আমি বলতে পারলাম না, মিমি পার্টি করে, মিমি গণসংযোগ করে বেড়ায়। হ্যাঁ, আমার মতো তার অজস্র পুরুষ বন্ধু আছে, সে আমাকে আর 5 জনের মতোই দেখে, তার বাইরে কিছু নয়। কথা বাড়ালে বাড়বে। পিলু আমাদের কথা চুপচাপ শুনছিল। সে দাদার মিমি সম্পর্কে চিন্তা ভাবনা বোধহয় পছন্দ করছে না। সে বলল, আমাকে মিমিদি বলে গেছে ওদের বাড়ি যেতে। মিমিদিদের বাড়ি আমি চিনি, একটা কাকাতুয়া আছে বাড়িটাতে। তাহলে আর কি, ড্যাং ড্যাং করে চলে যা। তোর তো মান সম্মান বোধ এতটুকু নেই। মিমি বলে গেছে বলেই যেতে হবে, একদম যাবি না। বারে, আমাকে যে বলল, পিলু তুমি সকালের দিকে যেও, অন্য সময় গেলে পাবে না। গিয়ে কি করবি শুনি? কি করব আবার, কাকাতুয়া পাখিটা দেখব। রাস্তা থেকে ভালো করে দেখা যায় না, ওটা নাকি কথা বলে।
পিলুর পাখি এবং জীবজন্তুর প্রতি এমনিতেই একটা আগ্রহ আছে। বাড়ির পোষা কুকুরটি পিলুরই সংগ্রহ করা। পিলু একটা বাঁদরের বাচ্চাও সংগ্রহ করে এনেছে। এটা এখন এ বাড়ির আর একজন। কেউ এলেই পিলু ওটা কাঁধে নিয়ে হাজির। একটা ঠ্যাং খোঁড়া বাঁদরটার, পা টেনে টেনে হাঁটে। মার খুব ন্যাওটা। মিমিকে ঠিক পিলু বাঁদরটার কাছে নিয়ে গেছে। এসব যত ভাবছি তত মাথা খারাপ হয়ে যাচ্ছে। খেতে একদম ইচ্ছে হচ্ছে না। হাত মুখ ধুয়ে এসে বললাম, মায়াকে তো বলেছে কাঁচের চুড়ি এনে দেবে, পুঁতির মালা দেবে। তোকে কিছু দেবে বলেনি? আমাকে দেবে বলেছে তো। কি দেবে? ওদের বাড়ির কাকাতুয়া দেবে। তার মানে? মানে কি আবার? মিমিদি বলল, খাগড়ার বাজারে যেতে বড় বাড়িটা দেখনি? সামনে বাগানে দাঁড়ে একটা কাকাতুয়া থাকে, ওটাই আমাদের বাড়ি। বাড়িটা আমি পিলু কবে থেকে চিনি। তখন জানতামই না মিমি বলে এক তরুণী এ বাড়িটাতে বড় হচ্ছে। কাজে মিমি তার বাড়ির কথা বললে এক নিমেষে পিলু টের পেয়েছে সেই বাড়িটা ওরে বাস। তার একবার ইচ্ছেও হয়েছিল বাগানের ভেতর ঢুকে সাদা রঙের অতিকায় পাখিটা দেখে, কিন্তু সাহসে কুলায়নি। শত হলেও কলোনির লোক আমরা। বাড়ির কলাটা মূলোটা বাজারে বিক্রি করে ফেরার পথে ঢুকতে চাইলে দারোয়ান যে তেড়ে আসবে না সেটা সে বোঝে। এখন সাক্ষাৎ জননী নিজে হাজির। পিলুর অনেক দিনের বাসনার কথা জেনে কাকাতুয়াটি যে দেবে না সেটাও বলা যায় না। দিতে পারে, কারণ সে তো আমাকে যতভাবে পারে জব্দ করার তালে আছে। আমাকে জব্দ করার জন্য কাকাতুয়াটি উপহার দেবে সেটা আর বেশি কি। খেতে বসে বললাম, আপনি পিলুকে বারণ করে দেবেন, ও যেন মিমিদের বাড়ি না যায়। মিমিদের বাড়ির কাকাতুয়াটি নাকি ও নিয়ে আসবে বলেছে। বাবা বললেন, ভালোবেসে দিলে নিতে হয়। আর পারলাম না। বললাম, তাহলে নেবেন, তবে আমি এ বাড়িতে আর থাকছি না, বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা এতে টের পেলেন আমি খুবই ক্ষুব্ধ হয়ে আছি। এর আগেও আমি একবার বাড়ি থেকে পলাতক হয়েছি বলে বাবা খুব ঘাবড়ে গেলেন। বাবা বললেন, তোমার আপত্তি থাকলে আনবে না, তোমরা বড় হয়েছ, যা ভালো বোঝো করবে। বাবা ঘর থেকে বের হয়ে গেলেন। পিতা পুত্রের মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে বাবা আগে থেকেই বুঝতে পেরেছেন। আজ যেন সেটা আরো বেশি করে অনুভব করলেন। বাইরে বের হয়ে দেখলাম বাবা ঠাকুর ঘরের দরজা খুলে শালগ্রাম শিলাটি দেখছেন। প্রদীপের নিষ্প্রভ আলোতে বাবার মুখ খুবই করুণ দেখাচ্ছে। এরপর আর ক্ষুব্ধ থাকা যায় না। হাত মুখ ধুয়ে ডাকলাম, মা খেতে দাও। খেতে বসলে মা বলল, তোমার বাবাকে ডাকো। হাত জলে ধুয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে গন্ডুস করার আগে আমি ডাকলাম, বাবা আপনার ভাত দিয়েছে। বাবা সঙ্গে সঙ্গে যেন হালকা বোধ করেন। মিমিকে নিয়ে যে ঝড় উঠেছিল পুত্রের সেটা কেটে গেছে ভেবে তিনি হৃষ্টচিত্তে ঘরে ঢুকে খেতে বসলেন। গন্ডুস করার সময় আমাকে গোপনে দেখছেন তাও টের পাচ্ছি, কিন্তু আমি তাকাতে পারছি না। বাবা বড় সরল মানুষ। এদেশে এসে স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে অথৈ জলে পড়ে গেছিলেন। এখন ঘরবাড়ি করে স্থিতি লাভ করায় কিছুটা সুখী গৃহকোণ বাজে গ্রামোফোন ভাব তাঁর। তিনি আমাকে নিয়ে বড় কিছু স্বপ্ন দেখতেই পারেন। একবার শুধু বললেন, মুকুলের জামাইবাবু কিছু খবর দিল? বলেছে হবে। বাবার যেন আর কোনো দুঃখ থাকল না। খাবার পর তিনি বারান্দায় কিছুক্ষণ নিবিষ্ট মনে তামাক টানলেন। শোবার আগে তার স্বভাব গোয়াল ঘরে একবার ঢোকা, তারপর লণ্ঠন হাতে নিয়ে সারা বাড়ি প্রদক্ষিণ করা। সব ঘরের দরজা বন্ধ কিনা, কিংবা ঠাকুর ঘরে শেকল তোলা আছে কিনা সব দেখে শুনে সবাই শুলে তিনি শুতে যান। ভিতর থেকে দরজা বন্ধ করার সময় টের পেলাম আমার বাবা সংসারের মঙ্গলার্থে এখন লণ্ঠন হাতে বাড়িটা প্রদক্ষিণ করছেন, কিছু স্তোত্র পাঠ করছেন। গভীর অন্ধকার নিশীথে বাড়িটা আবার কোনো অশুভ প্রভাবে না পড়ে যায়। এসব কারণেই তার এই স্তোত্র পাঠ। ঈশ্বর নির্ভর মানুষের এছাড়া যেন আর কোনো গতি নেই।